খাতা ল্যান্ডস্কেপ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই অবগত আছো যে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। দ্বিতীয় অধ্যায়ের শেষ অংশে আমরা অবস্থান করছি এখন। গত ক্লাসে ঐচ্ছিক, অনৈচ্ছিক আর হৃৎপেশির চারটা পার্থক্য লিখে দিয়েছিলাম। তোমরা যারা আমার সাথে লাইভে আছো তাদেরকে আমি অনুরোধ জানাবো গত ক্লাসের ছবিটা খুলে বসার জন্য। গত ক্লাসের ছবিটার সাহায্য নিয়ে আমি যে অংশটা পড়াচ্ছি সেটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। গত ক্লাসে যে ছবিটা এঁকেছিলাম সেটা হচ্ছে বের করে পড়াটা বোঝার চেষ্টা করো। আচ্ছা, মনোযোগ দিয়ে খেয়াল করবেন সবাই। আমরা যেটা বলছিলাম যে পেশি তিন ধরনের, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি আর হচ্ছে হৃৎপেশি। ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি আর হচ্ছে হৃৎপেশি, তিন ধরনের পেশি রয়েছে। এখানে গত ক্লাসে চারটা পার্থক্য বলেছিলাম, আজকে 5 নম্বর পার্থক্য থেকে শুরু করছি। ঐচ্ছিক পেশি থাকে হচ্ছে, আচ্ছা, ঐচ্ছিক পেশিতে সাধারণত একাধিক নিউক্লিয়াস থাকতে পারে। একটা কোষের মধ্যে ঐচ্ছিক পেশির একটা কোষে সাধারণত একাধিক নিউক্লিয়াস থাকে আর নিউক্লিয়াস গুলো পরিধির দিকে মানে সাইডে থাকে। ঐচ্ছিক পেশিতে তোমরা একটু লক্ষ্য করে দেখো একাধিক নিউক্লিয়াস থাকে আর নিউক্লিয়াস গুলো সাইডে আছে। নিউক্লিয়াস গুলো খেয়াল করে দেখো সাইডে আছে, যেটাকে আমরা বলছি পরিধির দিকে আছে নিউক্লিয়াস। তাহলে ঐচ্ছিক পেশিতে একাধিক নিউক্লিয়াস থাকে আর নিউক্লিয়াস গুলো সাইডে বা পরিধির দিকে অবস্থান করছে। অনৈচ্ছিক পেশি বা হচ্ছে মসৃণ পেশিতে নিউক্লিয়াসটা কেন্দ্রে অবস্থান করছে। অনৈচ্ছিক পেশিতে নিউক্লিয়াসটা কেন্দ্রে অবস্থান করছে। হৃৎপেশির ক্ষেত্রেও নিউক্লিয়াসটা কেন্দ্রে অবস্থান করছে। আচ্ছা, এবার ঐচ্ছিক পেশির অবস্থান আর গুরুত্ব নিয়ে কথা বলি। মনোযোগ দিয়ে খেয়াল করবেন। ঐচ্ছিক পেশি অস্থিতন্ত্রে সংলগ্ন থাকে, মানে অস্থির উপরে সংলগ্ন থাকে। যেমন হাতের উপরে ঐচ্ছিক পেশি, পায়ের উপরে ঐচ্ছিক পেশি। তাহলে অস্থিতন্ত্রে সংলগ্ন থাকে বা অস্থির বাইরে সংলগ্ন থাকে হচ্ছে ঐচ্ছিক পেশিগুলা। তাহলে যেটা বলছিলাম যে অস্থির বাইরে সংলগ্ন থাকে হচ্ছে ঐচ্ছিক পেশি। যেমন হাত আর পায়ের হচ্ছে পেশিগুলা ঐচ্ছিক পেশি দ্বারা গঠিত এবং হাত আর পায়ের বাইরে থেকে বাহ্যিক অঙ্গ হাত পাকে নড়াচড়া বা সঞ্চালনে সাহায্য করছে এই ঐচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশি অবস্থান করছে দেহের অভ্যন্তরীণ অঙ্গ। অভ্যন্তরীণ অঙ্গ মানে হচ্ছে রক্তের নালী, পৌষ্টিক নালী, দেহের ভিতরে যা যা আছে সবগুলা অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত। অনৈচ্ছিক পেশি দেহের অভ্যন্তরীণ অঙ্গগুলোর সঞ্চালনে অংশগ্রহণ করে বা অভ্যন্তরীণ অঙ্গগুলোর সঞ্চালনে সাহায্য করে। কার্ডিয়াক পেশি বা হৃৎপেশি। কার্ডিয়াক পেশির কোষগুলোর মাঝখানে রয়েছে ইন্টারক্যালেটেড ডিস্ক। কার্ডিয়াক পেশির কোষগুলোর মাঝখানে রয়েছে ইন্টারক্যালেটেড ডিস্ক। কার্ডিয়াক পেশির গঠন ঐচ্ছিক পেশির মতো হলেও কাজটা অনৈচ্ছিক পেশির মতো। তুমি দেখো কার্ডিয়াক পেশিটা দেখতে ঐচ্ছিক পেশির মতো কিন্তু কাজ করে অনৈচ্ছিক পেশির মতো। মানে কার্ডিয়াক পেশি দেখতে ঐচ্ছিক পেশির মতো কিন্তু কার্ডিয়াক পেশির সংকোচন প্রসারণ আমাদের ইচ্ছার উপর নির্ভরশীল নয়। তাই কার্ডিয়াক পেশির গঠন ঐচ্ছিক পেশির মতো, কাজ করে অনৈচ্ছিক পেশির মতো। কার্ডিয়াক পেশিতে আমরা দেখতে পাচ্ছি শাখা প্রশাখার মাধ্যমে যুক্ত থাকে এবং হৃৎপিণ্ডের সকল কার্ডিয়াক পেশি একসাথে সংকুচিত প্রসারিত হয়। যেমন হৃৎপিণ্ডের পুরা কার্ডিয়াক পেশিগুলো একসাথে সংকুচিত প্রসারিত হয়ে মানব ভ্রূণ সৃষ্টির একটা বিশেষ পর্যায় থেকে, মায়ের পেটে আমরা যখন ছিলাম, মায়ের পেটে ভ্রূণ সৃষ্টির একটা নির্দিষ্ট পর্যায় থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কার্ডিয়াক পেশি একটা ছন্দময় গতিতে সংকুচিত প্রসারিত হয়ে দেহের রক্তের চলাচল প্রক্রিয়া সচল রাখে। তাহলে মানব ভ্রূণ সৃষ্টির একটা বিশেষ পর্যায় থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কার্ডিয়াক পেশি একটা ছন্দময় নির্দিষ্ট গতিতে সংকুচিত প্রসারিত হয়ে দেহের রক্তের চলাচল প্রক্রিয়া সচল রাখে। জীবনের সেই জন্মের আমাদের হচ্ছে মায়ের পেটে যখন 2 মাস বা 3 মাস ছিল তখন থেকে এই হৃৎপেশি সংকুচিত প্রসারিত হচ্ছে। হৃৎপেশির এই ছন্দ বন্ধ হবে আমরা যখন মৃত্যুবরণ করব। মৃত্যুবরণ করার সময় এটা বন্ধ হয়ে যাবে। এর মানে মানব ভ্রূণ সৃষ্টি একটা বিশেষ পর্যায় থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কার্ডিয়াক পেশি একটা ছন্দময় গতিতে সঞ্চালিত হয়ে দেহের রক্ত চলাচল প্রক্রিয়া সচল রাখে। এভাবে আমরা বিভিন্ন কথা ব্যাখ্যা করতে পারি। এখন গুরুত্বপূর্ণ যে প্রশ্নের অ্যানসারটা আমরা এখানে দিতে চাই, এই প্রশ্নের অ্যানসারটা দিতে চাই যে কার্ডিয়াক পেশি গঠন ঐচ্ছিক পেশির মতো, কার্ডিয়াক পেশির গঠন ঐচ্ছিক পেশির মতো কিন্তু কাজ অনৈচ্ছিক পেশির মতো। কার্ডিয়াক পেশি দেখতে ঐচ্ছিক পেশির মতো, কাজ করে অনৈচ্ছিক পেশির মতো। কার্ডিয়াক পেশির গঠন ঐচ্ছিক পেশির মতো, কাজ অনৈচ্ছিক পেশির মতো। এটা ব্যাখ্যা করতে বলেছে। এটা ব্যাখ্যা করার জন্য তোমরা 3টা টপিকস মানে 3 ভাবে ব্যাখ্যা করবা। প্রথমে বলবা এখানে কার্ডিয়াক পেশি আর ঐচ্ছিক পেশির মধ্যে কি মিল আছে। কার্ডিয়াক পেশি ঐচ্ছিক পেশির মধ্যে মিল হচ্ছে দুইজনই নলাকার। কার্ডিয়াক পেশি ঐচ্ছিক পেশি দুইটাই নলাকার আর দুইটার মধ্যে আড়াআড়ি দাগ রয়েছে। ঐচ্ছিক পেশিতে আড়াআড়ি দাগ রয়েছে, অনৈচ্ছিক পেশিতে আড়াআড়ি দাগ রয়েছে। অনৈচ্ছিক পেশি আড়াআড়ি দাগকে বলা হয় ইন্টারক্যালেটেড ডিস্ক। তাহলে দুইটার মধ্যেই আড়াআড়ি ডোরা বিদ্যমান। এবার হৃৎপেশি ঐচ্ছিক পেশির মধ্যে মিল গেল।
কার্ডিয়াক পেশি ও অনৈচ্ছিক পেশির অমিল বলবা। অমিল হচ্ছে অনৈচ্ছিক পেশি মাকু আকৃতির, হৃৎপেশি হচ্ছে নলের মতো। তাহলে হৃৎপেশি নলাকার আর হচ্ছে ডোরাযুক্ত, আর অনৈচ্ছিক পেশি মাকু আকৃতির ডোরাবিহীন, আড়াআড়ি ডোরাবিহীন। তাহলে গঠনগতভাবে ঐচ্ছিক পেশির সাথে মিললো এবং অনৈচ্ছিক পেশির সাথে মিললো না। 3 নম্বরে যেটা বলবা যে চিত্র দিয়ে মিল ও অমিল দেখাবা। তাহলে চিত্রের সাহায্যে মিল আর অমিল দেখাবা, এটা হচ্ছে আরেকটা। চিত্রের সাহায্যে মিল আর অমিল দেখাবা, এটা গেল আরেকটা বিষয়। তারপরে হৃৎপেশির গঠন ঐচ্ছিক পেশির মতো, কাজ অনৈচ্ছিক পেশির মতো। এখানে 3 ধরনের পেশির কাজ লিখবো আমরা। 3 ধরনের পেশির কাজ লেখার পরে 3 ধরনের পেশির কাজ লেখার পরে তুমি লিখবা যে হৃৎপেশির কাজ অনৈচ্ছিক পেশির মতো। হৃৎপেশিও ইচ্ছার উপর আমরা কন্ট্রোল করতে পারি না, অনৈচ্ছিক পেশিও ইচ্ছার উপর কন্ট্রোল করতে পারি না। তাহলে গতদিন আর আজকে মিলিয়ে আমরা ঐচ্ছিক অনৈচ্ছিক হৃৎপেশি 3টা পেশি শেষ করলাম। তা প্রথম থেকে আমি ব্যাখ্যাটা হচ্ছে আবার শুরু করছি, তোমরা গতদিনের খাতার সাথে একদম মিলিয়ে পড়বা। গতদিনের পার্থক্য 1 নম্বরে বলেছিলাম যে ঐচ্ছিক পেশি কাকে, ঐচ্ছিক পেশি সংকোচন প্রসারণ ক্ষমতা প্রাণীর ইচ্ছার উপর নির্ভরশীল। ইচ্ছার উপর নির্ভরশীল বলে এটাকে ঐচ্ছিক পেশি বলা হয়। অনৈচ্ছিক পেশি সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছার উপর নির্ভরশীল নয়, এজন্য এটা অনৈচ্ছিক পেশি। আর হৃৎপেশি সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছার উপর নির্ভরশীল নয়। হৃৎপিণ্ডের বিশেষ একটা পেশি হচ্ছে হৃৎপেশি, যেটা সংকোচন প্রসারণ ক্ষমতা প্রাণীর ইচ্ছার উপর নির্ভরশীল নয়। তাই হৃৎপেশি হচ্ছে বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশির কোষগুলো দেখতে নলের মতো, শাখা প্রশাখা নাই কোনো, এবং মাঝখানে আড়াআড়ি ডোরা রয়েছে। অনৈচ্ছিক পেশি কোষগুলো মাকু আকৃতির, এদের গায়ে আড়াআড়ি ডোরা নাই এবং আড়াআড়ি দাগ নাই বলে এটাকে মসৃণ পেশি বলা হয়। হৃৎপেশি কোষগুলো নলের মতো এবং এমন নল দেখতে ঐচ্ছিক পেশির মতোই মনে হয়, কিন্তু এটাতে এক্সট্রা শাখা প্রশাখা রয়েছে আর বিশেষ আড়াআড়ি দাগ রয়েছে, যাকে বলে ইন্টারক্যালেটেড ডিস্ক। ঐচ্ছিক পেশি অনেক দ্রুত সংকুচিত প্রসারিত হতে পারে, যেমন আমি ফুটবল খেলোয়াড়দের উদাহরণ দিয়েছিলাম, ক্রিকেট খেলোয়াড়ের বলারদের উদাহরণ দিয়েছিলাম। অনৈচ্ছিক পেশির সংকোচন প্রসারণ ক্ষমতা খুব মন্থর, যেমন একটা খাদ্য পরিপাক হতে হতে প্রায় 2, 3, 4, 5 ঘন্টা লেগে যায়। আর হৃৎপেশি সংকোচন প্রসারণ ক্ষমতা পরিমিত, মানে একটা নির্দিষ্ট গতিতে সংকুচিত প্রসারিত হয়। এবার ঐচ্ছিক পেশি কই থাকে? ঐচ্ছিক পেশি থাকে হচ্ছে আমাদের দেহের বাইরে। ঐচ্ছিক পেশি থাকে হচ্ছে অস্থিতন্ত্রে সংলগ্ন থাকে। অস্থিতন্ত্রে মানে দেহের বাইরে, অস্থিতন্ত্রে বা দেহের বাইরে সংযুক্ত থাকে। যেমন হাত আর পায়ের পেশি হচ্ছে এই ঐচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশি থাকে হচ্ছে রক্তের নালীতে, পৌষ্টিক নালীতে। অনৈচ্ছিক পেশি থাকে হচ্ছে রক্তের নালীতে, পৌষ্টিক নালীতে, মানে দেহের ভিতরে। ঐচ্ছিক পেশিগুলো বাইরে থাকে বলে, হাত পা বাইরে থাকে বলে বাহ্যিক অঙ্গ হাত পা সংকোচন প্রসারণে সাহায্য করছে। অনৈচ্ছিক পেশি দেহের অভ্যন্তরে থাকে বলে, রক্তের নালী, পৌষ্টিক নালী দেহের অভ্যন্তরে থাকে বলে দেহের অভ্যন্তরীণ অঙ্গ সঞ্চালনে সাহায্য করছে। আর হৃৎপেশি বা কার্ডিয়াক পেশি আমাদের হৃৎপিণ্ডের একটা বিশেষ পেশি। এখানে বিশেষ আড়াআড়ি দাগ রয়েছে, যাকে বলে ইন্টারক্যালেটেড ডিস্ক। এই হৃৎপেশিটা দেখতে ঐচ্ছিক পেশির মতো হলেও তার কাজটা অনৈচ্ছিক পেশির মতো। কার্ডিয়াক পেশি তোমরা দেখতে পাচ্ছ শাখা প্রশাখার মাধ্যমে যুক্ত, এবং হৃৎপিণ্ডের সকল কার্ডিয়াক পেশি একসাথে সংকুচিত প্রসারিত হয়, কারণ শাখা প্রশাখা দিয়ে তো সবাই যুক্ত। একটাকে টান দিলে সবগুলো নড়ে যায়। যেমন তোমাদের মণিপুর স্কুলটা খুলে দিল 13 জুন মণিপুর স্কুলটা খুলে দেওয়ার পরে দেখা গেল সবগুলো ছেলেকে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। এখন স্যার যদি একটা ছেলেকে ধরে টান দেয়, সবগুলো ছেলে নড়বে না? হৃৎপেশিগুলো সবগুলো এরকম শাখা প্রশাখা দ্বারা যুক্ত, তাই সংকুচিত প্রসারিত হয় সবাই একসাথে। মানব ভ্রূণ সৃষ্টি একটা নির্দিষ্ট পর্যায় থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত হৃৎপেশি নির্দিষ্ট গতিতে সংকুচিত প্রসারিত হচ্ছে একটা ছন্দময় গতিতে। হৃৎপিণ্ডের ছন্দ বন্ধ হয় আমাদের মৃত্যুর সময়। ঐচ্ছিক পেশিতে একাধিক নিউক্লিয়াস থাকে, যেমন আমরা দেখতে পাচ্ছি অনেক নিউক্লিয়াস এখানে, তবে নিউক্লিয়াসগুলো সাইডে পরিধির দিকে থাকে। অনৈচ্ছিক পেশিতে একটা নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসটা কেন্দ্রে থাকে। হৃৎপেশিতে একটা নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসটা কেন্দ্রে থাকে। কার্ডিয়াক পেশি আর ঐচ্ছিক পেশির মধ্যে মিল। কার্ডিয়াক পেশি ঐচ্ছিক পেশির মধ্যে মিল। কার্ডিয়াক পেশি আর ঐচ্ছিক পেশি দুইটাই দেখতে নলের মতো এবং মাঝখানে আড়াআড়ি ডোরা রয়েছে। আমরা ব্যাখ্যা করছি কার্ডিয়াক পেশির গঠন ঐচ্ছিক পেশির মতো আর কার্ডিয়াক পেশির কাজটা ঐচ্ছিক পেশির মতো, সেটা ব্যাখ্যা করছি। প্রথমে কার্ডিয়াক পেশি ঐচ্ছিক পেশির মধ্যে মিল দেখাচ্ছি। দুইটাই হচ্ছে কার্ডিয়াক পেশি আর ঐচ্ছিক পেশি দুইটাই নলাকার, দুইটার মাঝখানে আড়াআড়ি বা অনুপ্রস্থ দাগ রয়েছে। কার্ডিয়াক পেশি অনৈচ্ছিক পেশির মধ্যে অমিল রয়েছে, যেমন কার্ডিয়াক পেশি নলের মতো, অনৈচ্ছিক পেশি মাকু আকৃতি। কার্ডিয়াক পেশিতে অনুপ্রস্থ দাগ রয়েছে, আড়াআড়ি দাগ রয়েছে, অনৈচ্ছিক পেশিতে নাই। চিত্র দেখাবো, 3টা চিত্র দিয়ে বলবো স্যার আপনি দেখেন এই চিত্রের মধ্যে কার কার মিল পাওয়া যাচ্ছে। উপরোক্ত চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা যাচ্ছে যে হৃৎপেশি আর ঐচ্ছিক পেশির মধ্যে গঠনগত মিল রয়েছে, যেখানে অনৈচ্ছিক পেশির সাথে হৃৎপেশির গঠনের একদমই মিল নাই। তারপরে 3টা পেশির কাজ লিখবা, যে ঐচ্ছিক পেশির কাজ ইচ্ছার উপর নির্ভরশীল, অনৈচ্ছিক পেশির কাজ ইচ্ছার উপর নির্ভরশীল নয়, হৃৎপেশির কাজও ইচ্ছার উপর নির্ভরশীল নয়।
তারপরে বলবা কার্যগত দিক থেকে দেখা যাচ্ছে হৃৎপেশি মিলতেছে অনিচ্ছিক পেশির সাথে, আর গঠনগতভাবে মিলতেছে হৃৎপেশি ঐচ্ছিক পেশির সাথে। তোমরা যারা আমার সাথে লাইভে এখন সংযুক্ত আছো, তোমরা আমাকে দ্রুত কমেন্টস করে জানিয়ে দাও যে তোমরা সম্পূর্ণ অ্যানসারটা বুঝতে পেরেছো কিনা। পেশি যদি আমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয় তাহলে আমরা স্নায়ু টিস্যুতে চলে যাব ইনশাআল্লাহ। তোমরা যারা লাইভে আমার সাথে এখন সংযুক্ত আছো, তোমরা আমাকে কমেন্টস করে জানিয়ে দাও যে আমাদের সকল বিষয় ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা, এখানে রুবাইদা আফজা থেকে প্রশ্ন এসেছে যে হার্টের কার্যক্রম ভ্রূণ থাকা অবস্থায় কয় মাস থেকে শুরু হয়? আমাদের বইতে 11 নম্বর অধ্যায়ের তুমি শেষ পৃষ্ঠা না 11 নম্বর অধ্যায়ের সম্ভবত শেষ থেকে 3 নম্বর পৃষ্ঠায় দেখবা আমাদের হৃৎপিণ্ডের কার্যক্রম শুরু হয় ভ্রূণ থাকা অবস্থায় মায়ের পেটে যখন আমাদের বয়স 1 মাস ছিল। মায়ের পেটে একটা ভ্রূণ সাধারণত 9 থেকে 10 মাস অবস্থান করে। মায়ের পেটে একটা বাচ্চা 9 থেকে 10 মাস অবস্থান করে। যখন মায়ের পেটে তার বয়স হয়েছে 1 মাস তখন এটা অবস্থান করে। আশা করছি বুঝতে পেরেছো। তোমাদের সবার উদ্দেশ্যে আমি বলতে চাই যে স্নায়ু টিস্যু বা নিউরন নিয়ে স্নায়ু টিস্যুর সংজ্ঞাটা আমি তোমাদের আগে বলেছিলাম। তোমরা পেছনে যদি খাতাটা উল্টাতে থাকো তাহলে দেখবা প্রাণী টিস্যু 4 ধরনের। এটা আমি যেই দিন বলেছিলাম সেই দিন আমি স্নায়ু টিস্যু নিয়ে ব্যাখ্যা করেছিলাম। প্রাণী টিস্যু 4 ধরনের, সেই দিন আমি স্নায়ু টিস্যু নিয়ে ব্যাখ্যা দিয়েছিলাম। যেমন আমি বলেছিলাম স্নায়ু টিস্যু নিউরন বা স্নায়ু কোষ নিয়ে গঠিত। স্নায়ু টিস্যু নিউরন বা স্নায়ু কোষ নিয়ে গঠিত। এক একটা স্নায়ু টিস্যু অসংখ্য নিউরন নিয়ে গঠিত। স্নায়ু টিস্যু সংজ্ঞা বলেছিলাম যারা পরিবেশ থেকে উদ্দীপনা যেমন তাপ, স্পর্শ, চাপ ইত্যাদি গ্রহণ করে মস্তিষ্কে নিয়ে যাবে এবং মস্তিষ্কের সিদ্ধান্তের পর একটা সিদ্ধান্ত দিবে কি করতে হবে। এটা হচ্ছে স্নায়ু টিস্যুর সংজ্ঞা। স্নায়ু টিস্যুর সংজ্ঞা আমি আগেই বলেছিলাম। স্নায়ু টিস্যু নিউরন দ্বারা গঠিত। নিউরনের গঠনের 3টা অংশ থাকে, কোষদেহ, ডেনড্রাইট, এক্সন, যেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। এখন নিউরনের চিত্র তোমরা অনেকেই আঁকতে পারো আমি জানি, কিন্তু নিউরনের চিত্রটা রিয়েলি আসলে আমি কিভাবে আঁকতে চাই সেটা একটু দেখাই তোমাদের। নিউরনের চিত্রটা কিভাবে আঁকতে চাই আমি তোমাদের একবার দেখাচ্ছি, তোমরা আমার সাথে একটু মিলিয়ে নাও। ধরে নাও এভাবে একটা বেলুনের মতো অংশ আমরা এঁকেছি, এভাবে একটা বেলুনের মতো অংশ এঁকেছি যেটা থেকে আমরা নিউরন বানাবো ইনশাআল্লাহ। তো এভাবে একটা বেলুনের মতো অংশ দাও। বেলুনের মতো একটা অংশ দেওয়ার পরে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এখানে আমরা এরকম ভাবে রাউন্ড রাউন্ড কিছু শেপ দিচ্ছি। খেয়াল করো, এরকম কিছু রাউন্ড রাউন্ড শেপ দিচ্ছি আমরা। এভাবে কিছু রাউন্ড রাউন্ড শেপ দিলাম। আমি তোমাদের কি বলছি বুঝতে পেরেছো কিনা আমি জানি না। আমি প্রথমে হচ্ছে এরকম একটা গোল দাগ দিয়েছি, একটা বেলুনের মতো শেপ দিয়েছি, তারপরে রাউন্ড রাউন্ড করে কিছু মার্কিং করেছি। তারপর এই লাল কালারের যে বৃত্তটা দিয়েছিলাম সেটা মুছে ফেলবো। লাল কালারের বৃত্তটা এরপরে মুছে ফেলবো। তোমরা এতটুকু করো, তারপরে লাল কালারের বৃত্তটা আমি মুছে দিচ্ছি। এতটুকু যদি তোমাদের করা হয়ে থাকে তাহলে দেখো লাল কালারের বৃত্তটা আমি মুছে দিচ্ছি। তোমরা অনেকে ফ্রি হ্যান্ডে নিউরন ভালো আঁকতে পারো, তো যে যেভাবে আঁকো নিউরন আঁকো। আমি একটা স্টাইলে আঁকি নিউরন, সেভাবে এজন্য আমি সেই স্টাইলটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কারো কারো উপকার হতে পারে। আচ্ছা, এই হচ্ছে একটা শেপ নিয়ে আসলাম আমরা। শেপটা নিয়ে আসার পরে আমরা এই যে মাঝের ফাঁকা জায়গাগুলো আছে এটা ইউ এর মতো করে পূরণ করব। ইউ এর মতো করে পূরণ করব। ইউ এর মতো করে দিয়ে দিয়ে এগুলোকে পূরণ করব। ইউ এর মতো করে দিয়ে দিয়ে পূরণ করছি। ইউ এর মতো করে দিয়ে দিয়ে পূরণ করলাম। এগুলোর চারপাশে শাখা প্রশাখা দিতে হবে। তোমরা খেয়াল করবে আমি শাখা প্রশাখা দিচ্ছি। আচ্ছা, মাঝখানে ভিডিওটা একটু পজ হয়ে গিয়েছিল। তোমরা যারা লাইভে আছো তোমরা কি আমাকে জানাবা যে আমি যতটুকু এঁকেছি সেটা কি তোমরা লাইভে পুরোটা পেয়েছিলা কিনা? আমার লাইভটা একটু মনে হয় স্টপ হয়ে গিয়েছিল, পজ হয়ে গিয়েছিল। তোমরা যারা লাইভে এখন আছো তোমরা একটু দয়া করে আমাকে জানাও যে এতটুকু কি তোমরা পেয়েছো, তাহলে আমি কন্টিনিউ করবো। আর না হলে যদি বলো যে আরেকবার দেখানোর জন্য চিত্রটা, তাহলে আমি আরেকবার দেখাবো। তোমরা একটু কমেন্টস করে আমাকে জানাও। আচ্ছা, তা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। অনেকেরই হচ্ছে একটু প্রবলেম হয়েছে মনে হচ্ছে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি চিত্রটা, খেয়াল করো। আসলে ভিডিওটা স্টপ হয়ে গিয়েছিল, আমি খেয়াল করিনি। তো প্রথম থেকে আসো নিউরনের চিত্রটা আমি দেখিয়ে দিই তোমাদের কিভাবে আঁকতে চাই। প্রথমে বলেছি একটা গোলাকৃতির একটা বৃত্ত আঁকতে। একটা বৃত্ত আঁকবো। ধরো এটা একটা বেলুন এবং বেলুনটা ধরো এরকম ভাবে হচ্ছে একটা সুতার উপরে ঝুলে আছে, এটা ধরে নাও। তো এভাবে আমরা একটা বেলুন মোটামুটি দেখানোর চেষ্টা করছি। তো এটার মধ্যে আমরা কি করব এখন সেটা হচ্ছে বেসিক ইম্পর্টেন্ট। এই গোল শেপটার মধ্যে আমরা রাউন্ড রাউন্ড করে দিতে থাকবো। ঘটনাটা জাস্ট লাইক হবে এরকম। একটু খেয়াল করো, একটা এভাবে হচ্ছে রাউন্ড আমরা করতে থাকবো। এভাবে রাউন্ড দিলাম অনেকগুলো।
তো এতটুকু বুঝতে পেরেছো সবাই আশা করছি। তো এটা দেওয়ার পরে আমরা বৃত্তের মধ্যে রাউন্ড রাউন্ড দিয়ে এই বৃত্তটা মুছে দিব। এবার তারপর আমরা ইউ শেপ দিব। যে ফাঁকা জায়গাগুলো আছে তোমরা দেখো, ফাঁকা জায়গাগুলোতে আমরা ইউ শেপ দিচ্ছি, ফাঁকা জায়গাগুলোতে ইউ শেপ দিচ্ছি এরকম ভাবে। দেওয়ার পরে মাঝে একটা নিউক্লিয়াস আঁকছি, মাঝে একটা নিউক্লিয়াস আঁকতেছি। নিউক্লিয়াসের চারপাশে দিলাম সাইটোপ্লাজম, নিউক্লিয়াসের চারপাশে দিলাম সাইটোপ্লাজম। তোমরা অনেকে ফ্রি হ্যান্ডে নিউরন ভালো করে আঁকতে পারো, তবে আমি এভাবে আঁকি, তাই আমি আমার আঁকার সিস্টেমটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের কারো উপকার হতে পারে। এবার প্রত্যেকটা কোণা থেকে শাখা প্রশাখা বের হবে। তুমি দেখো আমি শাখা প্রশাখাটা কিভাবে দিচ্ছি, প্রত্যেকটা কোণা থেকে শাখা প্রশাখা বের হবে। তুমি একটু খেয়াল করো আমি শাখা প্রশাখাগুলো কিভাবে দিচ্ছি। তো এভাবে শাখা প্রশাখাগুলো দিলাম। এবার একজনটা কমপ্লিট করছি, তোমরা দেখো একজনটা আমি কমপ্লিট করছি। নিচ থেকে কিছু শাখা প্রশাখা বের হচ্ছে। এই মোটামুটি আমাদের নিউরনটা হয়ে গেল, কিন্তু এই নিউরনের মধ্যে আরেকটা নিউরন আঁকতে হবে, নিচে আরেকটা ছোট্ট নিউরন আঁকতে হবে। কারণ নিউরন কখনো সিঙ্গেল আঁকা যায় না, কারণ নিউরন কখনো সিঙ্গেল থাকে না। নিউরন সবসময় একজন না একজনের সাথে বন্ধনকৃত অবস্থায় থাকে। সুতরাং নিচে আরেকটা গোল বৃত্ত, নিউরন আরেকবার দেখাচ্ছি, নিচে আরেকটা গোল বৃত্ত, গোল বৃত্তের পরে আরেকটা এরকম হচ্ছে বেলুন আঁকলাম। আঁকার পরে হচ্ছে তোমরা যারা নিউরনটা এর আগে পাওনি তারা দেখো গোল বৃত্ত দিয়ে একটা বেলুনের শেপ করি আমরা, তারপরে রাউন্ড রাউন্ড শেপ করি। দেখো রাউন্ড শেপগুলো কিভাবে করছি। এটা দেওয়ার পরে গোল বৃত্তগুলো মুছে দিব, তারপরে এগুলোকে ইউ শেপের মতো করে যোগ করব, মাঝে নিউক্লিয়াস আঁকবো, চারপাশে থাকবে সাইটোপ্লাজম, কিছু শাখা প্রশাখা বের হবে। তারপরে একজনটা কমপ্লিট করব। এই হচ্ছে আমাদের চিত্র। দিলরুবা আক্তার এখানে বলছো যে এক্সামে কি নিউরন হচ্ছে আঁকার সময় দুইবার এভাবে আঁকা লাগবে কিনা? অবশ্যই দুইবার আঁকা লাগবে। এটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, এটা হচ্ছে মোর রাইট, এটাই হচ্ছে সবচেয়ে সঠিক। নিউরন কখনো একা থাকতে পারে না, কারো না কারোর সাথে সংযুক্ত অবস্থায় থাকে। এভাবে আঁকাটাই হচ্ছে বেস্ট। তবে পরীক্ষায় সময় খুব কম থাকলে একটা আঁকলে চলবে, কারণ তোমাদের বইতে একটাই আঁকা আছে, তবে দুইটা আঁকলে সেটাই হচ্ছে সবচেয়ে উত্তম। তোমরা যারা লাইভে আছো আমাকে কমেন্টস করে জানাও যে তোমাদের লেখাটা শেষ হয়েছে কিনা। তোমাদের লেখা শেষ হলে আমি বলা শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা, অনেকের লেখা শেষ হয়েছে, তো আসো আমরা আলোচনা শুরু করি আজকের বিষয়টা। বইতে সবাই 39 পৃষ্ঠা খুলে বসো, বইতে সবাই 39 পৃষ্ঠা খুলে বসো। আমরা দ্বিতীয় অধ্যায়ের শেষ দিকে চলে এসেছি। তোমরা বইতে 39 পৃষ্ঠা খুলে বসো। কিছু বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। বইতে 39 পৃষ্ঠা খুলে বসলে তোমরা দেখতে পাবা যে স্নায়ু টিস্যু নিয়ে কিছু কথা বলা হয়েছে। আমাদের প্রাণী টিস্যু, আমি বলেছিলাম আমাদের প্রাণী টিস্যু মোট 4 ধরনের: আবরণী কলা, যোজক কলা, পেশী কলা, স্নায়ু কলা। প্রাণী টিস্যু মোট 4 ধরনের: আবরণী কলা, যোজক কলা, পেশী কলা, স্নায়ু কলা। এই যে 4 ধরনের আবরণী কলা, তার মধ্যে স্নায়ু টিস্যু নিয়ে আমরা কথা বলছি এখন। একটা আদর্শ নিউরনের 3টা অংশ থাকে: কোষ দেহ, ডেনড্রাইট, এক্সন। একটা আদর্শ নিউরনের 3টা অংশ থাকে: কোষ দেহ, ডেনড্রাইট, এক্সন। একটি আদর্শ নিউরনের 3টা অংশ থাকে: কোষ দেহ, ডেনড্রাইট, এক্সন। এটা নিয়ে আমরা কথা বলবো। স্নায়ু টিস্যু এরকম অসংখ্য নিউরন দিয়ে গঠিত। স্নায়ু টিস্যু এরকম অসংখ্য নিউরন দিয়ে গঠিত। স্নায়ু টিস্যু এরকম অসংখ্য নিউরন নিয়ে গঠিত। নিউরনের আরেকটা নাম হচ্ছে স্নায়ু কোষ। নিউরনের আরেকটা নাম হচ্ছে স্নায়ু কোষ। এবার 39 পৃষ্ঠার 4 নম্বর লাইনে দেখো লেখা আছে, স্নায়ু টিস্যু পরিবেশ থেকে উদ্দীপনা যেমন তাপ, স্পর্শ, চাপ ইত্যাদি গ্রহণ করে মস্তিষ্কে নিয়ে যায়। পরিবেশে কি ঠান্ডা পড়েছে না গরম পড়েছে, পরিবেশের অবস্থাটা কি রকম, এটা স্নায়ু টিস্যু গ্রহণ করে মস্তিষ্কে নিয়ে যায় উদ্দীপনাটা। তারপর মস্তিষ্কের বিশ্লেষণের পর একটা সিদ্ধান্ত নেয় এবং সেই অনুযায়ী কাজ করে। তাহলে স্নায়ু টিস্যু পরিবেশ থেকে উদ্দীপনা যেমন তাপ, স্পর্শ, চাপ ইত্যাদি গ্রহণ করে মস্তিষ্কে নিয়ে যায় এবং মস্তিষ্কের বিশ্লেষণের পর সিদ্ধান্ত অনুযায়ী উপযুক্ত কাজ করে থাকে। একটা আদর্শ নিউরনের 3টা অংশ। প্রথম থেকে যদি আবার কথাগুলো বলতে চাই তাহলে বলতে হবে একটা আদর্শ নিউরনের 3টে অংশ। প্রথমে আমরা বলতে চাই প্রাণী টিস্যু 4 ধরনের: আবরণী কলা, যোজক কলা, পেশী কলা, স্নায়ু কলা। আবরণী কলা আলোচনা করেছি, যোজক কলা আলোচনা করেছি, পেশী কলা আলোচনা করেছি, স্নায়ু টিস্যু নিয়ে লাস্ট আলোচনা, নার্ভ টিস্যু। স্নায়ু টিস্যু অসংখ্য নিউরন নিয়ে গঠিত। এক একটা নিউরনে 3টা অংশ থাকে। এই নিউরনগুলো পরিবেশ থেকে উদ্দীপনা, তাপ, স্পর্শ, চাপ ইত্যাদি গ্রহণ করে মস্তিষ্কে নিয়ে যাবে। তারপরে মস্তিষ্ক যে ডিসিশন দিবে সেই অনুযায়ী কাজ করবে। আদর্শ নিউরনের 3টা অংশের মধ্যে কোষ দেহটা তোমরা খেয়াল করো, এটা হচ্ছে কোষ দেহ। কোষ দেহটা বহুভুজ আকৃতির, মানে অনেকগুলা ভুজের মতো।
কোষদেহটা বহুভুজ আকৃতির, মানে অনেকগুলা এরকম বহুভুজ আকৃতি, এরকম ভাবে কোষদেহটা বহুভুজ আকৃতি। তাহলে কোষদেহটা হচ্ছে বহুভুজ আকৃতির, নিউক্লিয়াস যুক্ত, ভিতরে নিউক্লিয়াস আছে। কোষদেহের সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া থাকে, গোলজি বডি থাকে, রাইবোজোম থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, সব থাকে। কোষদেহের সাইটোপ্লাজমে সব আছে, তবে সক্রিয় সেন্ট্রিওল নাই। তোমরা জানো নিউরন একটা প্রাণী কোষ, আর প্রাণী কোষ বিভাজনে সাহায্য করে সেন্ট্রিওল, প্রাণী কোষের বিভাজনে সাহায্য করে সেন্ট্রিওল, প্রাণী কোষ বিভাজনে সাহায্য করে সেন্ট্রিওল অ্যাস্টার রশ্মি বিচ্ছুরণের মাধ্যমে। প্রাণী কোষে সাইটোপ্লাজম সাহায্য করে অ্যাস্টার রশ্মি বিচ্ছুরণের মাধ্যমে। প্রাণী কোষে প্রাণী কোষে সক্রিয় সেন্ট্রিওল, প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে যেটা অ্যাস্টার রশ্মি বিচ্ছুরণের মাধ্যমে কোষ বিভাজনে সাহায্য করে। কিন্তু অথচ আমাদের দেহের প্রত্যেকটা কোষে সেন্ট্রিওল আছে যেটা বিভাজনে সাহায্য করে, অথচ আমাদের দেহে নিউরনে কোনো সক্রিয় সেন্ট্রিওল নাই। আমাদের দেহের নিউরনে কোনো সক্রিয় সেন্ট্রিওল নাই বলে নিউরন বিভাজিত হতে পারে না। এর মানে তুমি বলছো যে এখন যদি তোমার ব্রেনের ভিতরে ঢুকে দুইটা নার্ভ কেটে দেই, সেই নার্ভগুলো কি আবার সৃষ্টি হবে? না, সেগুলো বন্ধ হয়ে যাবে সারা জীবনের জন্য। আমি তোমার ব্রেনের ভিতরে ঢুকে তোমার হাতে উদ্দীপনা প্রদানকারী নার্ভগুলো যদি কেটে দেই, তুমি আর হাত নাড়াতে পারবে না। আমি তোমার ব্রেনের ভিতর ঢুকে যদি তোমার কানের শব্দ শোনার যে নার্ভগুলো সেগুলো কেটে দেই, তুমি আর শব্দ শুনতে পাবে না। আমি তোমার ব্রেনের ভিতরে ঢুকে চোখের নার্ভগুলোকে কেটে দিলে তুমি আর দেখতে পাবে না। আমি তোমার ব্রেনের ভিতরে ঢুকে তোমার পায়ের নার্ভ দুটো কেটে দিলে পা দিয়ে হাঁটতে পারবে না। অর্থাৎ নিউরনগুলা কেটে দিলে সেটা আর বিভাজিত হয়ে সেই ক্ষতটা পূরণ করতে পারে না। অনেকের এখন প্রশ্ন আসবে, তাহলে জন্মের সময় কি হয়েছিল? জন্মের সময় নিউরন যেগুলো সৃষ্টি হয়েছিল সেগুলোই আছে এখন। জন্মের সময় যে নিউরন সৃষ্টি হয়েছিল সেগুলো শুধু বড় হয়েছে একটু সাইজে, বাট নিউরনের সংখ্যা বাড়ে নাই। তুমি বুঝো, তুমি একটা মানুষ, তুমি এতটুকুন বাচ্চা ছিলা, এখন বড় হয়েছো, তোমার কি সংখ্যা বেড়েছে? তুমি তো একটা ছিলা বাচ্চা বয়সে, যখন এতটুকু ছিল তখন একটা। ছোটবেলা যখন আমি তোমার বড় ভাইকে পড়াতাম, ছোটবেলা যখন তোমার বড় বোন আমার কাছে পড়তে আসতো, তখন তুমি তোমার মায়ের কোলে ছিলে এতটুকুন, তুমি এতটুকুন বাচ্চাটা ছিলা। তুমি আজকে এত বড় হয়ে গেছো, তুমি নবম দশম শ্রেণীতে পড়ো এখন, তো তোমার সংখ্যা কি চেঞ্জ হয়েছে? আমি তোমাকে বললাম যে মায়ের কোলে তো ছোট্ট একটা বাচ্চা দেখেছিলাম, তুমি বলবা স্যার সেই মায়ের কোলের বাচ্চাটাই এখন আমি আপনার কাছে পড়তে এসেছি। তাহলে এই যে তুমি বড় হয়ে গেছো, এর মানে কি সংখ্যা পরিবর্তন হয়েছে? সংখ্যা পরিবর্তন হয়নি, সংখ্যা একটাই, বাড়তেছে, শুধু বড় হচ্ছে। জন্মের সময় আমাদের নিউরন সৃষ্টি হয়েছিল, তারপরে যেগুলো সৃষ্টি হয়েছে সেগুলোই বড় হচ্ছে, শেষ। এবার কাটলে নিউরন কাটা পড়ে যাবে, এটা আর ফিরিয়ে আনা সম্ভব নয়। মাসফিয়া করিম মোহনী বলছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি তাহলে একদম সেম নিউরন? না, কয়েকটা নিউরন কাটা পড়ে যেতে পারে। যেমন হাতের কয়েকটা নিউরন তোমার হচ্ছে প্রচন্ড ব্যথা পেয়েছো, স্কুলে তুমি ফ্লোরে পড়ে গিয়েছো, 13 তারিখ স্কুল খুলে দিল 13 জুন, তুমি আনন্দে স্কুলে লাফাতে লাফাতে স্কুলে পড়ে গিয়েছো। আগে স্কুলে পড়লে তুমি ব্যথা পেতে না, কারণ স্কুলের ফ্লোরটা ছিল, স্কুলের যে গ্রাউন্ড, খেলার গ্রাউন্ডটা ছিল গাছপালা দিয়ে আচ্ছাদিত, ঘাস ছিল, যেখানে পড়লে ব্যথা পেতে না। এখন মনিপুর স্কুলের ফ্লোরে সম্পূর্ণ টাইলস আর হচ্ছে পাথর, সো এখানে পড়ে গেলে তোমার হাত পা ছিলে যাবে এবং তুমি প্রচন্ড ব্যথা পেয়েছো। তারপরে 1 মাস পরে তুমি আমার ব্যাচে আসলে, আমি বললাম কি অবস্থা, তুমি বলছো যে স্যার হাত তো নাড়াতে পারছি, কই নিউরনের তো কিছু হলো না। তখন আমি তোমাকে বলবো আমাদের হাতে অনেক নিউরন এসেছে, হয়তো হাতে 10,000 নিউরন এসেছে, তার মধ্যে 200 নিউরন হচ্ছে কাটা পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তাতে সমস্যা কি? বাকিগুলো তো ঠিক আছে। এগুলা তোমরা বুঝতে পারবা না। মেজর বড় বড় নার্ভগুলো কাটা গেলে তখন উদ্দীপনা হচ্ছে আর থাকে না, তখন মানুষ আর ওই অঙ্গটা নাড়াতে পারে না। তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিউরন একই থাকতে পারে বা কিছু কমতে পারে। তাহলে আমি তোমাকে বলতে চাই আদর্শ সক্রিয় সেন্ট্রিওল থাকে না নিউরনের মধ্যে, থাকলেও সেন্ট্রিওল গুলা অসক্রিয়, মানে কাজ করতে পারে না এমন সেন্ট্রিওল থাকতে পারে। আসসালামু আলাইকুম। মাসফিয়া করিম মোহনী বলছে নিউরন কমলে ব্রেন বা হচ্ছে বডি অর্গানে কোনো চেঞ্জ হতে পারে কিনা। আমি তো তোমাকে ব্যাখ্যা করে বললামই যে কয়েকটা নিউরন হচ্ছে কমে যেতে পারে, তাতে হচ্ছে কোনো চেঞ্জ তোমরা বুঝতে পারবে না, কারণ এই 2-1টা নিউরন বা হচ্ছে কয়েকশো নিউরন বা কয়েক হাজার নিউরন চেঞ্জ হওয়ার ফলে আমরা সেটা উপলব্ধি করতে পারি না। যেমন হাতে হচ্ছে ধরো হাজার হাজার নিউরন এসেছে, লাখ লাখ নিউরন এসেছে, তার মধ্যে কয়েকশো নিউরন মরে গেলে সমস্যা কি? হাতে তো উদ্দীপনা অন্য দিক থেকে আসতেছে, আমরা বুঝতে পারবো না এটা।
এরকম ভাবে হচ্ছে মানুষের কিছু ঘটনা ঘটে। হ্যাঁ, তুমি যেটা বললা কোনো অঙ্গে চেঞ্জ আসতে পারে কিনা, এটা তো আসলে বিস্তৃত প্রশ্ন করে ফেলতেছো তোমরা, মেডিকেল লাইনের প্রশ্ন করছো। যেহেতু প্রশ্নটা এসেছে অ্যানসার একটু দিয়ে যাই। মাঝে মধ্যে কিছু মানুষকে দেখবা প্যারালাইজড, এক পাশের অঙ্গগুলো পুরো অকেজো হয়ে গেছে, আরেক পাশটা ঠিক আছে। ডান হাত ডান পা চলে কিন্তু বাম পাশের অঙ্গগুলো অকেজো হয়ে গেছে, প্যারালাইজড। এর মানে তার একটা সাইডের নিউরনগুলা ড্যামেজ হয়ে গেছে। ডক্টররা তাকে বলে একটু হালকা হালকা হাঁটার প্র্যাকটিস করেন, যদি নিউরনগুলা সতেজ হয় তো হলো, আর যদি পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায়, মরে যায় পার্মানেন্ট, তাহলে এগুলো আর কাজ করবে না কোনোদিন। কিছু মানুষের তুমি দেখে থাকবা মুখ বাঁকা হয়ে যায়, কোন একটা সাইডের মুখ বাঁকা হয়ে যায়, এগুলো তোমরা মেডিকেলে গেলে দেখতে পাবা যে কোন একটা সাইড বাঁকা হয়ে যায়। তোমরা গুগলে বেলস পলসি লিখে সার্চ দিলে পাবা মুখটা বাঁকা হয়ে যাচ্ছে। এর মানে ওর মুখের নার্ভগুলোতে কয়েকটা নার্ভ নষ্ট হয়ে মুখটা এরকম বাঁকা হয়ে যাচ্ছে। কিছু নিউরন নষ্ট হলে কিছু অঙ্গের এরকম পরিবর্তন তোমরা বুঝতে পারবা, যেমন প্যারালাইসিস, বেলস পলসি, এরকম উদাহরণ আমি দিলাম তোমাকে। যেমন তোমাদেরকে আমি একটা উদাহরণ এখানে দেখিয়ে দেই, যে এই যে দেখো, এই যে লোকটা, এই লোকের হচ্ছে বেলস পলসি হয়েছে, এক পাশের চোখের নার্ভগুলো হচ্ছে উদ্দীপনা পাচ্ছে না, এক পাশের চোখের নার্ভগুলো হচ্ছে ড্যামেজ হয়ে গেছে, এবং এক পাশের মুখটাও একটু বাঁকা হয়ে গেছে, আরেক পাশটা হচ্ছে ঠিক আছে, আরেক পাশের চোখ ঠিক আছে, এই পাশটা ঠিক আছে, বাট এই পাশের চোখ এবং হচ্ছে গালটা একটু বাঁকা হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে নার্ভের কিছু ডিস্টারবেন্স জনিত উদাহরণ। যেমন এই লোকটার হচ্ছে প্রবলেম হচ্ছে, উনি যখন হাসি দেয় গালটা এক সাইডে চলে যায়, কিন্তু আমরা হাসি দিলে গালটা সুন্দরভাবে পুরো হোমোজেনাস সুন্দরভাবে হচ্ছে মুখের হাসিটা হচ্ছে ফুটে ওঠে, কিন্তু উনার হাসি দেওয়ার সময় গালটা এক সাইডে চেপে যাচ্ছে। এর মানে এক সাইডে নার্ভ কাজ করছে, আরেক সাইডে নার্ভ কাজ করছে না। এগুলা কিছু নার্ভজনিত সমস্যার উদাহরণ। কিছুটা তোমাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করলাম। এখানে মাহমুদা খানম প্রশ্ন করছে, স্যার এই বাঁকাগুলা ট্রিটমেন্ট করলে ঠিক হয় কিনা? হ্যাঁ, কিছু মেডিসিন আছে, মেডিসিনগুলো দেয়া হয়, দিলে হচ্ছে এই নার্ভগুলা আবার সচেতন হয় বা নার্ভগুলো আবার ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। আর পার্মানেন্ট দেখা যায় একদম বয়স্ক অবস্থায় নার্ভগুলো আর কখনোই সতেজ হয় না, তখন এইরকম অবস্থা নিয়েই জীবন পার করতে হয়। আচ্ছা, এটা গেল নিউরন বিভাজিত কেন হয় না সেটা নিয়ে ব্যাখ্যা। তো যেটা বলছিলাম, একটা আদর্শ নিউরনের তিনটা অংশ, কোষ দেহ, ডেনড্রাইট, এক্সন। কোষ দেহ, ডেনড্রাইট, এক্সন। কোষ দেহ বহুভুজ আকৃতির, এবং নিউক্লিয়াস যুক্ত, কোষ দেহ বহুভুজ আকৃতির এবং নিউক্লিয়াস যুক্ত। কোষের এই সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, রাইবোজোম, এন্ডোপ্লাজম, রেটিকুলাম ইত্যাদি থাকে। কোষের সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, রাইবোজোম, এন্ডোপ্লাজম থাকে, কিন্তু কোষের সাইটোপ্লাজমে একটা বস্তুই থাকে না, যেটার নাম হচ্ছে সেন্ট্রিওল। এই সেন্ট্রিওলটা থাকে না বলে আজকে নিউরন বিভাজিত হতে পারছে না। কোষ দেহ থেকে চারদিকে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু প্রলম্বিত অংশ মানে হচ্ছে কোষ দেহ থেকে বর্ধিত অংশ, এটাকে বলা হচ্ছে ডেনড্রন। আমি তোমাকে ডেনড্রন বোঝানোর জন্য একটু এখানে দৃষ্টিপাত করতে বলছি, তোমাকে একটু খেয়াল করবা। এতটুকু অংশ হচ্ছে ডেনড্রন, এতটুকু হচ্ছে ডেনড্রন। ডেনড্রন থেকে যে শাখা প্রশাখা বের হয়েছে সেটাকে বলা হচ্ছে ডেনড্রাইট। তাহলে তোমাকে আমি বলে দিতে চাই যে নিউরনের কোষ দেহ থেকে যে ক্ষুদ্র অংশগুলো বের হয়েছে সেগুলোকে বলে ডেনড্রন, আর ডেনড্রন থেকে যে শাখা প্রশাখা বের হয়েছে সেটাকে বলে ডেনড্রাইট। তাহলে নিউরনের কোষ দেহ থেকে যে ক্ষুদ্র অংশ বের হয়েছে সেটাকে বলা হচ্ছে ডেনড্রন, ডেনড্রন থেকে যে শাখা প্রশাখা বের হয়েছে সেটাকে বলা হচ্ছে ডেনড্রাইট। তাহলে কোষ দেহের চারদিকে শাখা প্রশাখা যুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশ হচ্ছে ডেনড্রন, ডেনড্রনের শাখাকে বলা হচ্ছে ডেনড্রাইট। কোষের চারদিকে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ রয়েছে সেটা ডেনড্রন, ডেনড্রন থেকে আবার যে নীল কালারের শাখাগুলো বের হয়েছে সেগুলো ডেনড্রাইট। কোন নিউরনে ডেনড্রাইট থাকতে পারে একটা, কোন নিউরনে ডেনড্রাইট থাকতে পারে একাধিক। তাহলে আমি তোমাকে বোঝাতে চাই যে আমার হাতের এই অংশটা যদি ডেনড্রন হয়, ডেনড্রন থেকে যে শাখাগুলো বের হচ্ছে সেগুলো হচ্ছে ডেনড্রাইট। হাতের এটা যদি ডেনড্রন হয় এগুলো হচ্ছে ডেনড্রাইট। ঠিক একই রকম কোষ দেহের চারদিকে ক্ষুদ্র এই অংশগুলোকে বলা হচ্ছে ডেনড্রন, আর ডেনড্রন থেকে যে শাখাগুলো বের হচ্ছে সেগুলো হচ্ছে ডেনড্রাইট। কোষ দেহ থেকে লম্বা একটা শাখা বের হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। কোষ দেহ থেকে যে লম্বা শাখা বের হয়েছে সেটাকে বলে এক্সন। নিউরনের কোষ দেহ থেকে লম্বা একটা স্নায়ুতন্তু পরের আরেকটা নিউরনের ডেনড্রাইটের সাথে যুক্ত হয়েছে। নিউরনের কোষ দেহ থেকে লম্বা একটা তন্তু পরের নিউরনের ডেনড্রাইটের সাথে যুক্ত থাকে।
নিউরনের কোষ দেহ থেকে লম্বা একটা স্নায়ুতন্তু পরের নিউরনের ডেনড্রাইটের সাথে যুক্ত থাকে। লম্বা তন্তুকে বলে অ্যাক্সন, আর ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশকে বলে ডেনড্রন। ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে বলে ডেনড্রন আর লম্বাটাকে বলে অ্যাক্সন। তাহলে নিউরনের কোষ দেহ থেকে ক্ষুদ্র প্রলম্বিত অংশ ডেনড্রন, নিউরনের কোষ দেহ থেকে ক্ষুদ্র প্রলম্বিত ডেনড্রন, আর নিউরনের কোষ দেহ থেকে লম্বা তন্তুকে বলা হচ্ছে অ্যাক্সন। তাহলে নিউরনের কোষ দেহ থেকে লম্বা একটা স্নায়ুতন্তু পরের আরেকটা নিউরনের ডেনড্রাইটের সাথে যুক্ত থাকে, একে বলা হচ্ছে অ্যাক্সন। একটা নিউরনে একটাই অ্যাক্সন থাকে। অ্যাক্সন মানে হচ্ছে একজন, অ্যাক্সন মানে হচ্ছে একজন, মানে হচ্ছে অ্যাক্সন থাকে একটি, অ্যাক্সন থাকে একটি। এবার সিন্যাপস নিয়ে কথা বলতে চাই। পরপর দুইটা নিউরনের প্রথমটার অ্যাক্সন পরেরটার ডেনড্রাইট, প্রথমটার অ্যাক্সন পরেরটার ডেনড্রাইট, এই দুইটার মধ্যে একটা স্নায়ু সন্ধি বা একটা বন্ধন তৈরি হয়েছে। তোমরা যেরকম বাসায় যখন কারেন্টের লাইন টানো, একটা তারের সাথে আরেকটা তারকে জোড়া দিয়ে দিয়ে পুরো বাসার কারেন্টের লাইন টেনে দিচ্ছ। তোমরা যখন বাসায় কারেন্টের লাইন টানতেছো, একটা তারের সাথে আরেকটা তারকে জোড়া দিয়ে দিয়ে পুরো বিল্ডিং এর কারেন্টের লাইন টানতেছো। আল্লাহ যখন মানুষ বানালো, তখন মানুষের একটা নিউরনের সাথে আরেকটা নিউরনকে জোড়া দিয়ে দিয়ে পুরো বডিতে একটা উদ্দীপনার একটা জাল বিছিয়ে দিয়েছে আল্লাহ। এভাবে একটা নিউরনের সাথে আরেকটা নিউরনের যে বন্ধন, একটা নিউরনের সাথে আরেকটা নিউরনের যে সন্ধি, সেটাকে বলা হচ্ছে সিন্যাপস, সেটাকে বলা হচ্ছে সিন্যাপস। তাহলে পরপর দুইটা নিউরনের প্রথমটার অ্যাক্সন পরেরটার ডেনড্রাইট, পরপর দুইটা নিউরনের প্রথমটার অ্যাক্সন পরেরটার ডেনড্রাইট, এই দুইটার মধ্যে একটা স্নায়ু সন্ধি গঠিত হয়। এই স্নায়ু সন্ধিকে বলা হচ্ছে সিন্যাপস। পরপর দুইটা নিউরনের একটার অ্যাক্সন আরেকটা ডেনড্রাইট, একটা অ্যাক্সন আরেকটা ডেনড্রাইট, এই দুইটার মধ্যে যে স্নায়ু সন্ধি সেটাকে বলে সিন্যাপস। সিন্যাপসের মধ্য দিয়ে একটি নিউরন থেকে উদ্দীপনা পরের নিউরনে যায়। এভাবে সিন্যাপস সহকারে তুমি নিউরন আঁকলে তোমার চিত্রটা আইডিয়াল হবে ইনশাআল্লাহ। নিউরন নিয়ে ব্যাখ্যা দিচ্ছিলাম, তো নিউরনের কথাগুলো আরেকবার বলতে চাই, মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন সবাই। একটা আদর্শ নিউরনের তিনটা অংশ থাকে: কোষ দেহ, ডেনড্রাইট, অ্যাক্সন। কোষ দেহটা হচ্ছে বহুভুজ আকৃতির, মানে হচ্ছে এটা অনেকগুলা কোনা 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 মানে বহুভুজ এবং নিউক্লিয়াস যুক্ত। কোষের সাইটোপ্লাজমে আমরা যদি ঢুকি, মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, রাইবোজোম, এন্ডোপ্লাজম এগুলো সবই আছে, তবে সক্রিয় সেন্ট্রিওল থাকে না বলে নিউরনের কোষ বিভাজিত হতে পারে না। কোষ দেহের চারদিকে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু প্রলম্বিত অংশ আছে, ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশ। কোষ দেহের চারদিকে ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশকে বলা হচ্ছে ডেনড্রন। কোষ দেহের চারদিকে ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশ ডেনড্রন, আর ডেনড্রন থেকে যে শাখা বের হয় তাকে বলে ডেনড্রাইট। ডেনড্রন থেকে যে শাখা বের হয় তাদেরকে বলা হচ্ছে ডেনড্রাইট। ডেনড্রাইট কোন নিউরনে একটা থাকতে পারে, কোন নিউরনে একাধিক থাকতে পারে, এটার কোনো মানে নির্দিষ্ট সীমা নাই। কোষ দেহ থেকে লম্বা একটা স্নায়ুতন্তু পরের নিউরনের ডেনড্রাইটের সাথে যুক্ত হচ্ছে। কোষ দেহ থেকে লম্বা একটা স্নায়ুতন্তু পরের নিউরনের ডেনড্রাইটের সাথে যুক্ত হচ্ছে। এই লম্বা স্নায়ুতন্তুকে বলা হচ্ছে অ্যাক্সন। তাহলে কোষ দেহ থেকে লম্বা একটা স্নায়ুতন্তু পরবর্তী নিউরনের ডেনড্রাইটের সাথে যুক্ত থাকে, এটাকে বলা হচ্ছে অ্যাক্সন। একটা নিউরনে একটা মাত্র অ্যাক্সন থাকে এবং একটা নিউরনের অ্যাক্সন পরের নিউরনের ডেনড্রাইটের সাথে যে স্নায়ু সন্ধি গঠন করেছে, যে বন্ধন গঠন করেছে, তাকে বলে সিন্যাপস। সিন্যাপসের মধ্য দিয়ে একটা নিউরন থেকে পরের নিউরনে উদ্দীপনা প্রবাহিত হয়। তো আজকে আর নেক্সট কোন টপিকসে আমি যেতে চাচ্ছি না, কারণ নেক্সট টপিকসে গেলে অ্যাকচুয়ালি বইটাকে শেষ করার ইচ্ছা ছিল আমার, কিন্তু আজকে আর হয়তো বইটা শেষ করা হবে না। তো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ বইটা শেষ করে দিব। তোমরা তোমাদের মতো করে পুরো দ্বিতীয় অধ্যায়টা রিভিশন দিতে থাকো। তাহলে দ্বিতীয় অধ্যায়ের পরীক্ষাটা ইনশাআল্লাহ আমাদের বৃহস্পতিবার হবে 12টায়। দ্বিতীয় অধ্যায়ের পরীক্ষা বৃহস্পতিবার 12টায় হবে ইনশাআল্লাহ। আর দ্বিতীয় অধ্যায়ের যে অংশগুলো আছে সেটা ইনশাআল্লাহ আগামী ক্লাসে পড়াবো। আর যেটা বলতে চাই যে আমাদের বাকি আছে দ্বিতীয় অধ্যায়ের, এখানে সুরাই একাদের প্রশ্ন করেছে নেক্সট ক্লাস কয়টায় হবে। নেক্সট ক্লাসও 10টাই হবে ইনশাআল্লাহ, কারণ আমি 10টায় শুরু না করলে শেষ করতে পারবো না হয়তো, এজন্য নেক্সট ক্লাসে 10টায় হবে। 40 পৃষ্ঠা এটা পুরোটা বাকি আছে, 41 পৃষ্ঠা বাকি আছে, 42 পৃষ্ঠা বাকি আছে। আর হচ্ছে অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে শুধু সংজ্ঞাগুলো আমরা শিখবো। সরল অনুবীক্ষণ যন্ত্র, যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের সংজ্ঞা শিখবো, কারণ আমাদের সংজ্ঞা ছাড়া আর কিছুই পরীক্ষায় আসবে না, কারণ অনুবীক্ষণ যন্ত্র প্র্যাকটিক্যালের জন্য মেইনলি। তো আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ শেষ করে দিব দ্বিতীয় অধ্যায়। তোমরা দ্বিতীয় অধ্যায়টা ভালো করে রিভিশন দিতে থাকো, কারণ দ্বিতীয় অধ্যায়ের পরীক্ষা নিব আমরা বৃহস্পতিবার। দ্বিতীয় অধ্যায়ের পরীক্ষা নিব বৃহস্পতিবার। তো সবার কাছে আমার জোরালো অনুরোধ, ভালো করে দ্বিতীয় অধ্যায় স্টাডি করো। আজকের ক্লাস থেকে কারো কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্টস করে এখনই জানিয়ে দিতে পারো, আর কারো কোনো প্রবলেম না থাকলে আজকের মতো আলোচনা আমি এখানে শেষ করে দিব ইনশাআল্লাহ।
তাহলে আমি কারো কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা যারা সালাম দিয়েছে সবাইকে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।